হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর ব্যতিচার অধ্যায়ের এটা হচ্ছে থার্ড ভিডিও। আমরা সেকেন্ড ভিডিওতে হাইগেন্সের নীতি এবং সেই হাইগেন্সের নীতি থেকে কিভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো যে আলোক তরঙ্গের যে বিভিন্ন ধর্মগুলো কি বৈশিষ্ট্যগুলো যেরকম প্রতিফলন প্রতিসরণ সেই নীতিটা পড়েছিলাম। আমরা এইচএস পরীক্ষার জন্য যদি কথা বলি তাহলে হাইগেন্সের নীতি থেকে প্রতিফলনের সূত্রের প্রমাণ এবং প্রতিসরণের সূত্রের প্রমাণ 3 মার্কসে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু আমরা এই ভিডিওতে হাইগেন্সের নীতি থেকে কিভাবে প্রতিফলনের সূত্রে আমরা উপনীত হতে পারবো সেইটা নিয়ে আলোচনা করব এবং এর পরের ভিডিওতে আমরা প্রতিসরণের সূত্র কিন্তু প্রতিষ্ঠা করব এই হাইগেন্সের নীতি প্রয়োগ করে। তো সবচেয়ে প্রথম আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব সেটা নিয়ে বলি। তো একটা প্রতিফলক তলের উপর যখন রশ্মি আপতিত হয়, সিম্পল ভাবে বলি, সাপোজ এইটা একটা প্রতিফলক তল, আমি জাস্ট সিম্পলিসিটির জন্য এইটাকে একটা বোঝানোর জন্য যে কিভাবে তরঙ্গমুখের ব্যাপারটা আসছে, তো সেটা হচ্ছে এটা একটা সমতল, এই সমতলের উপর আপতিত রশ্মি কিংবা রশ্মি এসে আপতিত হলো এই প্রতিফলক তলের উপর। তাহলে সাপোজ এইটা হচ্ছে আপতিত রশ্মি, আবার এর সমান্তরাল আরেকটা আপতিত রশ্মি নিলাম, তাহলে এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো তোমরা স্কেল নিয়ে অঙ্কন করবে যাতে করে পরস্পর যেন সমান্তরালটা পরিষ্কার বোঝা যায়। তাহলে এগুলোতে লক্ষ্য করে যদি দেখা হয় তাহলে আমরা কল্পনা করতে পারি এই সমতল তরঙ্গমুখগুলি পরপর থাকবে। এটা পরীক্ষাতে না ড্র করলেও হবে, কারণ পরীক্ষাতে প্রমাণ করার জন্য যদি 2 মার্কসও হয় তখন কিন্তু সময় হয়তো পরীক্ষায় কুলোবে না। তো এটা না গিয়ে আমরা নেক্সট ডায়াগ্রাম করব, যেটা তোমাদের বইতে দেখবে 750 পেজে রয়েছে। এটা আপতিত যদি হয়ে থাকে একই ভাবে আমি যেরকম একটা তরঙ্গের ক্ষেত্রে এটা দেখানোর চেষ্টা করেছি, তোমরা বইতে দেখবে লক্ষ্য করে সেইখানে এই জিনিসটাকে কিভাবে দেখানো হয়েছে সেটাও বলে দিই একসঙ্গে। বইতে দেখবে সেই ক্ষেত্রে এটা আপতিত যেহেতু রশ্মি রয়েছে, বইতে দেখবে এইরকম ড্র করা রয়েছে, তার মানে একটাই তরঙ্গমুখের মধ্যে দেখানো রয়েছে। তো অসুবিধা কিছুই নেই, একই ব্যাপার, জাস্ট ওটা ধরার ব্যাপার বলছি। এটা থাকলো। তো একই ভাবে এখান থেকে কি হবে না, এটা যেহেতু আপতিত অর্থাৎ আপতিত তরঙ্গমুখ বলছি, তাহলে প্রতিফলিত তরঙ্গমুখ থাকবে, সেটাও অবশ্যই সমতলই হবে যেহেতু আমরা দূর থেকে আলোক রশ্মি আসছে বলে ধরেছি। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, এই ক্ষেত্রেও আমরা তরঙ্গমুখগুলো কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য অত বড় বড় করে এঁকেছি, তোমরা খাতায় আঁকার সময় অত বড় করে আঁকার কোনো ব্যাপারই নেই। তাহলে তোমরা এইভাবে ড্র করে নেবে, এরকম ইকুয়াল ডিসটেন্সেই ড্র করবে। তোমরা স্কেল নিয়ে ড্র করবে, তাহলে একটু পারফেকশন আসবে মাপের মধ্যে। তো এরকম ড্রয়িং দেখবে তোমাদের বইতে 6.5 এ 750 পেজের ডায়াগ্রাম রয়েছে, সেই ক্ষেত্রে রয়েছে। তাহলে এইগুলো ডেফিনেটলি আমাদের হচ্ছে আপতিত তরঙ্গমুখ, আর এইটা তাহলে হচ্ছে আমাদের প্রতিফলক। তোমরা বইতেও দেখবে লেখা রয়েছে। আবার প্রতিফলকটা শেপ দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে সমতল প্রতিফলক। এইটা যদি আমরা বলি তাহলে এটা হবে প্রতিফলিত তরঙ্গ। তো তোমরা দেখবে বইতে রয়েছে, কিন্তু একটা কথা মনে রাখি, এই আপতিত আর প্রতিফলিত তরঙ্গমুখ দুটোই কিন্তু সমতল তরঙ্গমুখ, যেটা আমরা ডায়াগ্রামও দেখতে পাচ্ছি। এটাও হচ্ছে প্রতিফলিত সমতল তরঙ্গমুখ। তো এই ডায়াগ্রামটা বোঝার জন্য যে আমাদের আপতিত তরঙ্গমুখ প্রতিফলিত তরঙ্গমুখ কিভাবে হচ্ছে, কিন্তু যে প্রুফটা করব আমরা, যে প্রতিফলনের সূত্র যেটা আমাদের পরীক্ষাতে আসে,
সেই ক্ষেত্রে প্রতিফলনের যে দুটি সূত্র রয়েছে, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকে এবং আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান যে সমান হয়, তো সেই ক্ষেত্রে এই ডায়াগ্রামটা নিয়ে প্রুফ করা থেকে আমাদের জ্যামিতিক ভাবে যেহেতু প্রুফ করতে হবে হাইগেনস নীতি প্রয়োগ করে, সেই জন্য আমরা একটা নরমাল রশ্মি সেক্ষেত্রেও তরঙ্গমুখ থাকবে, কিন্তু সেখানে ছেদ রেখা দেখিয়ে আমরা প্রমাণটা করি। ওই জন্য পরীক্ষাতে এই ডায়াগ্রামটা না করলেও চলবে। তো সেই ডায়াগ্রামটা আমাদেরকে ড্র করতে হবে এবং সেই ডায়াগ্রাম থেকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এই জন্য আমি এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, আমরা যে ডায়াগ্রাম দিয়ে প্রমাণটা করব সেই ডায়াগ্রামটা ড্র করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে একটা প্রতিফলক তল, একটা সমতল প্রতিফলক তল তোমরা বইতেও দেখতে পারো, নাম রয়েছে XY। আমি বইয়ের মতোই নাম দিচ্ছি যাতে করে কোণে আপতিত রশ্মি কিংবা ছেদ রেখাগুলো যেন নাম হুবহু মিলে যায়। নেক্সট কি না, রশ্মি আপতিত হচ্ছে, সাপোজ এইটা হচ্ছে আপতিত রশ্মি। এরপর এর সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ আরেকটাকে ধরে রাখো যাতে করে প্রুফ করতে একটু সুবিধা হবে। তো তোমরা স্কেল নিয়ে ড্র করবে যাতে করে পার্টিকুলারলি ড্রয়িংটা যেন করা যায়। তো আমি হাতে করছি, হয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে, তো তোমরা স্কেল নিয়ে করবে। স্বাভাবিকভাবে এরা প্রতিফলিত হবে। তো আমি মোটামুটি আন্দাজে ড্র করছি, আর যেটুকু প্রবলেম থাকবে সেটা আমি মুছে ঠিক করে নেবো। তোমরা খাতায় স্কেল নিয়ে করবে আর পেন্সিল ড্র করবে। স্বাভাবিকভাবে এদিকেও আমাদের আপতিত প্রতিফলিত রশ্মি, এখানে আমাদের তরঙ্গমুখের ব্যাপারটাও আসতে হবে। এইবারে এদের যে নাম যেরকম বইতে দেওয়া রয়েছে M1 M2, তাহলে এটাকে M2 ড্যাশ M1 ড্যাশ নাম দেওয়া হলো। আর এই বিন্দুগুলোকে বইতে যেটা নাম দেওয়া রয়েছে সেটা সম্ভবত A এবং F দেওয়া রয়েছে, তো আমি সেটাই নাম দিচ্ছি। তো এই ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আপতিত রশ্মি আমরা দেখতে পাচ্ছি, তো এই ক্ষেত্রে যে তরঙ্গমুখটা যাকে আমরা বলি আপতিত তরঙ্গমুখটা, সেই আপতিত তরঙ্গমুখটা আর এই যে প্রতিফলক তল, এদের যে ছেদ রেখা, সেই ছেদ রেখাটা হচ্ছে কিন্তু এইটা, এইখানে এই ছেদ রেখাটা এইটা। তো এখানে বুঝতেই পারছো এই যে ছেদ রেখা রয়েছে যার নাম হচ্ছে এই ক্ষেত্রে AC, আর আমরা এখান থেকে অবিলম্ব যেহেতু বের করে নিতে হবে আমাদেরকে আপতন কোণ এবং প্রতিফলন কোণ, তো নাম রয়েছে N, বইতে N রয়েছে, আমি সেই নামটাই দিচ্ছি। তো আপতিত রশ্মির সঙ্গে অবিলম্বের যে কোণ সেটাই হচ্ছে আপতন কোণ, সেটাকে নাম দিলাম I। তো পরীক্ষাতে তোমরা দুটো ড্রয়িংটা করে দেবে, আমি এখন বোঝানোর জন্য অত বলছি, তোমাদের জাস্ট ড্রয়িং করে মূল ব্যাপারগুলোই লিখতে হবে, কোথায় কি আছে কোনটা কি। তো এইখানে লক্ষ্য করে দেখো এই এসিটাই হচ্ছে ছেদ রেখা, সেটা হচ্ছে কাগজ তল কিংবা যে প্রতিফলক তল রয়েছে প্লেন অফ পেপার, তার সঙ্গে এই যে আপতিত তরঙ্গমুখ, তাহলে আমরা বলতে পারি এই এসিটাই হচ্ছে আপতিত তরঙ্গমুখ। তাহলে এই আপতিত তরঙ্গমুখের উপর যে লম্বটা রয়েছে অর্থাৎ M2F M1A, এগুলো তাহলে কি না, এগুলো হচ্ছে আপতিত রশ্মি। এইবার একটু তোমরা ভাবো যে এই যে M1A অর্থাৎ A বিন্দুতে প্রতিফলকে এসে পৌঁছাচ্ছে আপতিত রশ্মি কিংবা আপতিত তরঙ্গমুখ, এইখানে দেখো সেই মুহূর্তে এই যে M2F এর যেটা আপতিত তরঙ্গমুখে যেটা C বিন্দুতে রয়েছে, যখন A তে তখন সে C তে, তাহলে এই মাধ্যমে যদি আলোর গতিবেগ আমি C ধরি, তাহলে t সময় বাদে সাপোজ C থেকে সে F এ পৌঁছাবে, অর্থাৎ দূরত্বটা কত, দূরত্ব যদি আমি s ধরি তাহলে সেটা হচ্ছে cp, কারণ বেগ ইনটু সময় দূরত্ব, তাহলে সে c থেকে f এ পৌঁছে যাচ্ছে। সেই সময় a থেকে কত দূর অবধি যাবে না, স্বাভাবিকভাবে এই মাপটা যত হবে সেই সমান পরিমাণ এদিকে যাবে, কারণ একটাই তরঙ্গের অংশ, আবার মাধ্যম অংশ একই, আর যদি
প্রতিফলন ঘটানো, তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই মাপটা নেবে, তোমাদের খাতায় এখানে ড্রয়িং করছো, এইখান থেকে একটা বৃত্তচাপ টেনে নেবে। তো আমি আন্দাজেই করছি, তাহলে এই মাপটা নিলে, এই মাপটা নিয়ে আমরা এখানে সাপোজ এইরকম জায়গায় এই যে বৃত্তচাপটা এলো, তাহলে এইখান থেকে আমরা এফ থেকে এইখানে একটা স্পর্শক টানবো। তো সেই স্পর্শকটা আমি আন্দাজেই করে নিচ্ছি, তারপরে যোগ করে দেবো। তোমরা কম্পাস নিয়ে করতে পারো, আর চোখের আন্দাজেও যদি করো তাতেও কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই। তাহলে এইখান থেকে আমরা আন্দাজে আমি ড্র করে নিচ্ছি। তোমরা স্কেল বসিয়ে ড্র করে নাও। তাহলে এই যে সরল রেখাটা দেখতে পাচ্ছ, এটাও একটা ছেদ রেখা এই পরিমাণে, এই দিক থেকে এইখানে। এটা অ্যাকচুয়ালি কি না, সেই স্পর্শকটা। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে সেই বৃত্তচাপটা। কোন বৃত্তচাপটা না, সিএফটা। এইখান থেকে বৃত্তচাপটা টানা হলো, তারপরে স্পর্শকটা টেনে নেওয়া হলো। স্পর্শকটা কেন টানা হচ্ছে না, স্পর্শকটা টানার যে উদ্দেশ্যটা রয়েছে, তোমরা যদি একটু অ্যাকুরেটলি মেজারমেন্ট করে করো তাহলে দেখবে এইটা কিন্তু এরকম থাকবে। তাহলে আমি কাজ করি, তোমাদের যদি বইয়ের মতো যদি চাই তাহলে আমি একটু চেঞ্জ করে ড্র করে দিচ্ছি। আমি আন্দাজে করার জন্য একটু কম বেশি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইটা। এইখানে বৃত্তচাপটা এলো, তারপরে এইখান থেকে স্পর্শকটা স্কেল বসিয়ে তোমরা টেনে নেবে স্পর্শকটা এরকম। আর এই বিন্দুর নাম যেটা বইতে দেওয়া রয়েছে ডি, আমি সেই ডি দিলাম। তাহলে এবার লক্ষ্য করে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এটা তাহলে প্রতিফলিত তরঙ্গমুখ হবে, এবং এই M1A আর M2'A এগুলো হবে প্রতিফলিত রশ্মি। তো লক্ষ্য করে দেখো, তাহলে এইখানেও আমরা অবিলম্ব টানবো। প্রতিফলিত রশ্মি এখানে রয়েছে, তাহলে প্রতিফলন কোণ ধরে নিলাম আর, পরে প্রমাণ করে দেখাবো যে দুটো হচ্ছে সমান। তো বইতেও দেখবে এরকমই করা রয়েছে। এখানে অবিলম্ব n ছিল, এই জন্য এখানে অবিলম্ব নাম দিলাম n'। তো মোটামুটি আমাদের ড্রয়িং যা যা ছিল বইতে আমরা কমপ্লিট করে নিয়েছি। এখানে যেটা বলার হচ্ছে সেটা হচ্ছে, দেখো এ থেকে এফ এর মধ্যে যতগুলো বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু কিন্তু অনুতরঙ্গের উৎস হিসাবে কিংবা গৌণ উৎস হিসাবে কাজ করবে। অর্থাৎ এ থেকে সি এর মধ্যে যেটা তোমরা দেখবে যে একটা প্রান্ত প্রতিফলকের এই বিন্দুতে স্পর্শ হচ্ছে, আরেকটা প্রান্ত এখানে সি তে। যখন আরেকটা প্রান্ত সি থেকে এফ বিন্দুতে পৌঁছে যাচ্ছে, তো যত ডিসটেন্স ট্রাভেল করছে সেই ডিসটেন্স ততক্ষণে এই রশ্মি এ থেকে ডি তে পৌঁছে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল প্রতিফলিত তরঙ্গমুখ। তার মানে দেখো, একটা প্রাথমিক উৎস থেকে গৌণ উৎস কিংবা একটা তরঙ্গমুখ থেকে আমরা পরের তরঙ্গমুখটা অঙ্কন করতে পারছি। তার মানে বলতে এটা চাইছি যে t সমান 0 সময় এইখানে থাকছে a আর c তে, তারপরে t সময় বাদে এইটা পৌঁছে যাচ্ছে f এ আর a পৌঁছে যাচ্ছে d তে। এইবারে আমাদের প্রুফটা করতে হবে। যা যা বললাম তোমরা বইতেও দেখবে, 750 পেজে সবগুলো লেখা রয়েছে, কোথায় কি আছে, কোথায় বৃত্তচাপ অঙ্কন করা আছে, যা আমি মুখে বললাম সেগুলো রয়েছে। সেগুলো পরীক্ষাতে কিন্তু মোটামুটি হলেও লিখতে হবে, কিন্তু পুরো জাম্প করা কিন্তু যাবে না। এবারে প্রশ্ন হচ্ছে আপতন কোণ, প্রতিফলন কোণের নামগুলো আমাদের এখানে লিখতে হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছ, আপতন কোণ কত, আপতন কোণের নাম রয়েছে কত না, M1AM, এইটা হচ্ছে আপতন কোণ। নেক্সট হচ্ছে আমাদের এখানে প্রতিফলন কোণ। তো প্রতিফলন কোণের মান ধরা হয়েছিল R। এই প্রতিফলন কোণ কোনটা না, M2'F N'।
এই দুটো রয়েছে। এবার দেখো আমাদের যে উদ্দেশ্য যে দুটো ত্রিভুজকে টার্গেট করতে হবে সর্বসম দেখানোর জন্য, সেটা হচ্ছে এই ত্রিভুজ, এটা মাথায় রাখতেই হবে তোমাদের, এ এফ সি ও ত্রিভুজ এ এফ ডি। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে যে এই কোণটা আই আর এই কোণটা হচ্ছে আর। তারপর আমরা সর্বসম শর্ত থেকে দুটো কোণ আই ইকুয়ালস টু আর প্রুফ করে নেব। তো সবচেয়ে প্রথম আমাদের লক্ষ্য থাকছে যে এই কোণটা আর এই কোণটা বের করা। তো বের করা যাক। কোণ সি এ এফ সমান কত? কোণ সি এ এফ এর দিকে যদি আমরা দেখি তাহলে বুঝতেই পারছো যে এই যে আপতিত তরঙ্গমুখ রয়েছে আর এখানে যে অবিলম্ব রয়েছে, তাহলে এই যে বড় কোণটা এটা হচ্ছে কত না 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে যদি ছোটটা বাদ দিয়ে দেওয়া হয় অর্থাৎ এন এ সি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি সিএফ। তোমরা বইতেও তাকিয়ে দেখতে পারো এনএসি বাদ দিয়ে এটা করা হয়েছে। কিন্তু একটা কথা বলো, এই যে 90 ডিগ্রি যেটা রয়েছে এইটা তো আপতিত তরঙ্গমুখ, তার উপরে এটা লম্ব, তাহলে M1AC এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমি এটা লিখতে পারি M1AC 90 ডিগ্রি মাইনাস কোণ NAC। তো লক্ষ্য করে দেখো M1AC মানে এই যে বড় কোণটা যেটা 90 ডিগ্রি, তার থেকে বাদ যাচ্ছে NAC মানে এই কোণটা, তাহলে পড়ে থাকছে কোণটা না M1AN। M1AN সমান কত না I। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে CF ইকুয়ালস টু I, অর্থাৎ এই যে কোণটা এই কোণটা হচ্ছে I। নেক্সট আমাদের লক্ষ্য থাকবে এই কোণের দিকে, সেটা হচ্ছে কোণ AFD। কোণ AFD এর মধ্যে লক্ষ্য করে দেখো এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু অবিলম্বের সঙ্গে প্রতিফলন করে কোণটা, তাহলে এটা সমান আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থেকে আমরা যেটা বাদ দেব, যেহেতু আমাদের AFD টা বের করতে হবে, তাহলে AFD মানে বুঝতে পারছো এই কোণটা, তাহলে এই অংশটা বাদ দিতে হবে। সো n ড্যাশ FD, n ড্যাশ FD। তো তোমরা বইতেও দেখবে n ড্যাশ FD নাম রয়েছে। এবার হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লক্ষ্য করে দেখো এইটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ, তাহলে এই M1D বলো কিংবা M1-A কিংবা M2-A তার উপরে লম্ব, তাহলে এই যে কোণটা রয়েছে এখানে বড় যে একটা কোণ রয়েছে, অর্থাৎ আমি বলতে পারি DF M2- কিংবা M2-FD এইটা একটা সমকোণ, আর N-FD তার থেকে বাদ দেওয়া হচ্ছে। তো N-FD যখন তার ভিতর থেকে বাদ চলে যাচ্ছে, তার পড়ে থাকছে কি না M2-FN', আর M2-FN' সমান কত না R। তার মানে বলতে এটা চাইছি যে এই যে কোণটা রয়েছে AFD, এই কোণটা পাওয়া গেল R। তোমরা বইতে লক্ষ্য করে দেখবে ডায়াগ্রামেই তবে কিন্তু এই জিনিসটা লিখে দিয়েছে, পরে তারপরে প্রমাণ করে দেখবে। তাহলে আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা AFC আর AFD, যে দুটি ত্রিভুজ সর্বসম হতে পারে। কিভাবে না লক্ষ্য করে দেখো, ত্রিভুজ AFC এবং ত্রিভুজ AFD এর মধ্যে কি সাদৃশ্য কিংবা কি সামঞ্জস্য পেয়েছি না, সবচেয়ে প্রথম যেটা হচ্ছে না এই ক্ষেত্রে যে অ্যাঙ্গেল অর্থাৎ এই যে কোণটা, আর এই ক্ষেত্রে এই যে কোণটা অর্থাৎ কোণ ACF এটা 90 ডিগ্রি, আবার কোণ ADF এটাও 90 ডিগ্রি। তার মানে কোণ ACF সমান কোণ ADF। ওদের একটা সাধারণ বাহু রয়েছে, সেটা হচ্ছে F,
একটা সাধারণ বাহু রয়েছে। তাহলে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেইটা কমন আছে, সেটা তোমরা মনে করে দেখো। এই বৃত্তচাপ যতটা ছিল, এই যে ডিসটেন্সটা, এটা সেইটাই। তার মানে C থেকে F ইকুয়ালস টু A থেকে D, এটাই আমাদের ছিল CD। তাহলে দুটোই হচ্ছে CD এর সঙ্গে সমান। তাহলে দেখো দুজনেরই একটা করে বাহু, একটা করে কোণ সমান হয়ে যাচ্ছে। তার মানে ত্রিভুজ দুটি, ত্রিভুজ AFC ও ত্রিভুজ AFD, তাহলে সর্বসম ত্রিভুজ। তো সর্বসম ত্রিভুজ যদি হয়ে থাকে, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে বলতে পারবো যে এই যে কোণটা রয়েছে, অর্থাৎ কোণ CF আর কোণ FD পরস্পরের সমান। তাহলে কোণ CF মানে কত? কোণ I। কোণ FD সমান কত? কোণ R। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো না, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলনের সূত্রে একটা সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় যে সূত্রটা ছিল, সেটা ছিল আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যে অঙ্কিত যে অবিলম্ব, সেগুলো কিন্তু একই সমতলে থাকে। তাহলে এখানে একটা লক্ষ্য করে দেখো, আমরা আপতিত রশ্মি অর্থাৎ M1A আর M2F আর প্রতিফলিত M1'A আর M2'F, এরা এই যে AC ছেদ রেখা কিংবা DF ছেদ রেখা, যেটা আপতিত তরঙ্গমুখ, যথাক্রমে আপতিত তরঙ্গমুখ আর প্রতিফলিত তরঙ্গমুখে, এইগুলো কি একই সমতলে আছে, দেখতেও পাচ্ছি আর যুক্তিও বলছে এটা প্রতিফলক তলে আপতিত হয়েছে, তারা একটা সমতলে আছে। তাহলে যদি AC এবং DF যে ছেদ রেখাগুলো, তারা যদি একটা সমতলে থাকে, তাদের উপরে যে অঙ্কিত অবিলম্ব অর্থাৎ M2F, M1A কিংবা এই ক্ষেত্রে যদি বলি DF এর ক্ষেত্রে, সেই যেহেতু সমতলে রয়েছে, তাহলে M1'A, M2'F এরাও একই সমতলে থাকবে। তাহলে এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। জাস্ট ছোট্ট দুটো লাইন। পরীক্ষার অনেক সময় কি হয়, প্রমাণ 3 মার্কসে রয়েছে, অনেক কিছু তো এটা করে ছেড়ে দিচ্ছে, পরেরটা কিন্তু যুক্তি দিচ্ছে না। তার জন্য কিন্তু 1 নাম্বার করে ডিডাকশন হচ্ছে। যেটা মাথায় রাখো, এইচএসএ খাতা লেখার সময় এই জিনিসটা প্রায় মানে ধরা পড়ে যে তোমরা এটা লিখলে তার নিচে কিন্তু সেটা লজিকটা লিখলে। তার জন্য সব বইতে দেখবে নিচে 2 লাইন, বেশি নয়, ছোট্ট করে 2 লাইন রয়েছে। এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা এটাও তোমরা এভাবে লজিক দিতে পারো, AC ছেদ রেখা, DF ছেদ রেখা আর AF কভার হয়েছে। এই তিনটেই যেহেতু একটি সমতলে অবস্থান করছে, তাহলে তার উপরে যে অঙ্কিত অবিলম্ব, সেগুলো সেই সমতলে অবস্থান করবে। তাহলে এখানেই শেষ হচ্ছে প্রতিফলনের সূত্রের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকেরই এই ডায়াগ্রামটা বুঝতে একটু প্রবলেম হয়, তো তোমরা একটু ধীরে সুস্থে একটু বুঝে খাতায় প্র্যাকটিস করবে, পরীক্ষায় কোনো সমস্যা হবে না। বরং প্রতিসরণে যেহেতু মাধ্যম পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে বৃত্তচাপের পরিমাণ যেটা এই ক্ষেত্রে সেম ছিল, সেই ক্ষেত্রে সেটা সেম থাকবে। তো সেটা বরং একটু বেশি খাটতে হবে। তো সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। টিল দেন, বাই।